জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রাশির জাতকের জীবনে ঘটতে চলা দুর্ঘটনায় এড়ানোর জন্য যেমন প্রতিকার থাকে, তেমনি মেষ রাশির জীবনে এই প্রতিকার হলো মেষ বাড়ির অন্যান্য বাসিন্দারা। পরীক্ষার আগে রাত জেগে কোনো বিষয় বোঝানো, প্র্যাকটিক্যাল খাতায় পাতার পর পাতা জুড়ে লিখে দেওয়া, কিংবা শরীর খারাপ হলে ঠিক সময় ওষুধ নিয়ে আসা, এভাবেই মেষ বাসিন্দারাই প্রতিকার হয়ে ওঠে মেষ রাশির জাতকের। শাসন, বন্ধুত্ব, আবার কখনো কাঁধে মাথা রেখে কাঁদা, জীবনের প্রতিটি বাঁকে পাশে থাকে এই মেষবাড়ি। মেষবাড়িতে কাটানো দিনগুলি একসময় ফুরিয়ে যায়, কিন্তু মেষ বাসিন্দারা এই চিহ্ন বহন করে নিয়ে চলে আজন্মকাল। এই চিহ্ন দেখেই খুঁজে পাওয়া যায় তাদের। গল্প অ্যান্ড কুং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সবাই মিলে একসাথে বসে খাওয়া, এর ওর থালা থেকে খাবার তুলে নেওয়া, আবার কখনো কখনো মেষের রাঁধুনির প্রিয়ভাজন হয়ে অতিরিক্ত 2 ব্যাগ টুকরো আদায় করা। বাড়িতে মায়ের হাতের সাধারণ রান্নাতেও যে কত স্বাদ, মেষের খাবার না খেলে তা বোঝা যায় না। মাঝে মাঝে বাড়ি থেকে পাঠানো খাবারের বক্স খোলার আগেই হাত সাপাই হয়ে চলে যায় মেষের অন্য বাসিন্দাদের কাছে। শেষমেশ 2 ব্যাগ টুকরোই জোটে নিজের ভাগে। প্রথমে রাগ হলেও পরে বোঝা যায় যে ভাগ করে খেলে খাবারের স্বাদ বাড়ে বই কমে না। কলেজ বেরোনোর আগে মায়ের মতো মুখের সামনে ভাত মেখে থালা সাজিয়ে দিতে না পারলেও সময় মতো খাবারটুকু জুটিয়ে দেয় এই মেষবাড়ি। বাড়ি বদল হয়, কিন্তু খাবারের ধর্ম বদল হয় না। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কুং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রবন্ধ অনিন্দ্য সরকারের লেখা মেষবাড়ির ডায়েরি। মেষবাড়ি হলো সেই ঘর ছাড়া মানুষদের এক টুকরো আপন বন্দর, যেখানে একলা থাকার কষ্টগুলো ভাগাভাগি হয়ে হাসিতে পরিণত হয়। রবিবারের দুপুরের মাংসের ঝোল আর রাত জাগা আড্ডা, এই নিয়েই তো চেনা মেষবাড়ির চেনা নস্টালজিয়া। রক্তের সম্পর্ক না থাকলেও মেষবাড়ির ডাইনিং টেবিলে বসেই তৈরি হয় জীবনের সবচেয়ে খাঁটি আর আপন কিছু মানুষ। মেষবাড়ি মানে শুধু একটা ঠিকানা নয়, এটা হলো স্বপ্ন তারা করা এক ঝাঁক যুবকের এক ছাদের তলার ইতিহাস। শুরু হচ্ছে অনিন্দ্য সরকারের লেখা মেষবাড়ির ডায়েরি। বেড দেখে যায় চেনা, বৃক্ষ তোমার নাম কি, ফলেনো পরিচয়তে, এ কথা কে না জানে। অর্থাৎ ফল দেখে গাছ চেনা যায়, তেমনি বেড দেখে চেনা যায় মানুষ। মেষের সারি সারি ঘর, প্রত্যেক ঘরে 3-4টি বেড। বিছানা আর বেড যে আলাদা তা এখানেই জানা। বাড়ির বিছানা আর মেষের বেডের মধ্যে আনক সমুদ্র ফারাক। বিছানায় আদর আছে, কিছুটা শাসনের গণ্ডিতে আবদ্ধ, আর বেড খানিকটা বাউন্ডুলে আছে এক বুক স্বাধীনতা। সস্তায় কেনা কাঠের চৌকি, যার উপর শুয়ে বসে কেটে যায় মেষ জীবন। মেষের বাসিন্দাদের ভাষায় তার নাম বেড। এই বেড দেখেই চিনে নেওয়া যায় মেষের বাসিন্দাদের। একই ঘরে 3-4টে বেড পরপর সাজানো। শরীরী সংলগ্নতা এতটাই যে হেথায় দাঁড়ায়, দুবাহু বাড়ায়, অনায়াসে অতিক্রম করা যায় পাশের বেডের সীমানা। অথচ তাদের মধ্যে তবু লক্ষ যোজন ফাঁকড়ে। কারো বেড পরিপাটি করে গোছানো, পাশের টেবিলে বইপত্র সুসজ্জিত, আবার কারো বেডে জামা কাপড় বইপত্র এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা যে বসার জায়গাটুকুও নেই। কোনো বেডে গল্পের বই, কোনো বেডে সিগারেটের প্যাকেট, আবার কোথাও কর্মখালির পাতা। কারোর বেডশিট মাসের পর মাস গেলেও বদল হয় না, আবার কারোর ঝামেলা তো দৈনন্দিন ব্যাপার, আবার কারোর 2-3 দিন পরপরই বদলে যায়। অন্যের বেডের ওপর খাবারের প্যাকেট, ভেজা গামছা রাখা নিয়ে ঝামেলা তো দৈনন্দিন ব্যাপার। কে কেমন মানুষ তা এই বেড দেখেই বোঝা যায়।
কে কি করে, কে গোছালো বা অগোছালো, কে কুড়ে বা কর্মঠ, তা বেডের দিকে একবার তাকালেই বোঝা যায়। বেডের মালিকের নান্দনিকতার পরিচয় মেলে তাদের বেডশিট, দেয়ালে লেখা গানের লাইন কিংবা টাঙানো ছবি পোস্টার দেখে। হঠাৎ কোনো বন্ধু এসে পড়লে চাপাচাপি করে এক বেডেই শুয়ে পড়া। কে কতটা উদার তাও বোঝা যায়, কে নিজের জায়গা ছেড়ে দিতে রাজি হয় দেখে। ব্যাপারটা খানিক আজগুবি মনে হতে পারে, কারণ বিজ্ঞানীরা এ নিয়ে রকেট সায়েন্সের থিওরি লেখেননি। কিন্তু মেষের বাসিন্দাদের কাছে এই বেড সমীক্ষা করে মানুষের মন পর্যন্ত বুঝতে পারা বোধহয় মেষজাত প্রবৃত্তি। মেষে থাকার ফলেই যা প্রকাশ পায়। একটি ঘর, 3টি 4টি বেড একসঙ্গে থাকা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। প্রতি বছর কেউ না কেউ মেষ ছেড়ে চলে যায়। কেউ প্রবেশ করে কর্মজীবনে, কেউ গ্রামের বাড়ি ফিরে যায়। তার বদলে আসে আরেক নতুন দল। ফেলে যাওয়া সেই বেডে ঠাঁই হয় তাদের। সেই একই ঘর, একই বেড, একই গল্প। মানুষগুলো হয়তো হারিয়ে যায়, মানুষ চেনার এই গল্প হারায় না, মেষ বাড়ি থেকে যায়। মেষ রাশির জাতক। মেষ রাশির জাতক মেষ নয়, মেষ। না, কোনো বানান ভুল নেই। আপনার চারপাশে খুঁজলে যেমন মেষ সহ আরও 11টি রাশির জাতককে খুঁজতে পাবেন, তেমনি পাবেন মেষ রাশির জাতককেও। তবে জ্যোতিষশাস্ত্র মেনে তিথি নক্ষত্র সময় দেখে এই রাশির জাতককে খুঁজে পাওয়া সম্ভব নয়। পঞ্জিকা দেখেও এই রাশির স্বভাব ভাগ্য নির্ধারণ করতে আপনি পারবেন না। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য মফস্বল ছেড়ে শহরে এসে যাদের ঠাঁই হয় মেষবাড়িতে, তারাই হয়ে ওঠে এই মেষ রাশির জাতক। রাশি রাশি ভাড়া ভাড়া বদল না হলেও রাশি বদলে যায়। মাথার ওপর শান একই থাকলেও সানশাইন বদলে যায়। মেষের বাসিন্দাদের মধ্যে কেউ তাকে সবচেয়ে উদার, দিলখোলা, নিজের খাবারের ভাগ অন্যকে দেওয়া বা কোনো পিকনিকে সবচেয়ে বেশি টাকা দেওয়া, এসবে যার নাম সবার আগে আসে। আবার কেউ থাকে যার হাত থেকে কানা করিও গলে না। জন্মরাশিতে উদার মনের মানুষ মেষ রাশিতে এসে হয়ে যায় সবচেয়ে কৃপণ, কিংবা কৃপণ হয়ে যায় সবচেয়ে উদার। এইভাবেই রাশি বদলে যায়। দিন ভালো কাটবে না খারাপ, এই নিয়ে বিভিন্ন রাশির ভবিষ্যৎবাণী থাকলেও যেদিন মেষবাড়িতে মাংস রান্না হয় সেদিন মেষ রাশির সকলের দিন ভালো কাটতে বাধ্য। হঠাৎ সুখের সম্ভাবনা। বিভিন্ন রাশির ক্ষেত্রে পঞ্জিকায় দেখতে পাওয়া এই শব্দের বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু মেষ রাশি অর্থাৎ মেষ বাসিন্দাদের ক্ষেত্রে এই হঠাৎ সুখ হলো সবাই মিলে একসাথে পিকনিক করা, দল বেঁধে সিনেমা দেখতে যাওয়া কিংবা রাত জেগে আড্ডা দেওয়া। মেষ সহ অন্যান্য 11টি রাশি নির্দিষ্ট চিহ্ন থাকলেও মেষ রাশির কোনো চিহ্ন নেই। দোতলা 3তলা বাড়ি, সারি সারি ঘর, পাশাপাশি রাখা বেড, বেডের ওপর জামা কাপড়, বইপত্র, এসব দেখলেই আপনি চিনতে পারবেন মেষ বাড়ি। মেষ রাশির চিহ্ন। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রাশির জাতকের জীবনে ঘটতে চলা দুর্ঘটনায় এড়ানোর জন্য যেমন প্রতিকার থাকে, তেমনি মেষ রাশির জীবনে এই প্রতিকার হলো মেষ বাড়ির অন্যান্য বাসিন্দারা। পরীক্ষার আগে রাত জেগে কোনো বিষয় বোঝানো, প্র্যাকটিক্যাল খাতায় পাতার পর পাতা জুড়ে লিখে দেওয়া কিংবা শরীর খারাপ হলে ঠিক সময় ওষুধ নিয়ে আসা, এভাবেই মেষ বাসিন্দারাই প্রতিকার হয়ে ওঠে মেষ রাশির জাতকের। শাসন, বন্ধুত্ব, আবার কখনো কাঁধে মাথা রেখে কাঁদা, জীবনের প্রতিটি বাঁকে পাশে থাকে এই মেষবাড়ি। মেষবাড়িতে কাটানো দিনগুলি একসময় ফুরিয়ে যায়, কিন্তু মেষ বাসিন্দারা এই চিহ্ন বহন করে নিয়ে চলে আজন্মকাল। এই চিহ্ন দেখেই খুঁজে পাওয়া যায় তাদের। জন্মরাশি আলাদা হলেও এইসব মানুষেরা হয়ে ওঠে মেষ রাশির জাতক। পূর্ণিমার চাঁদ ডাললে কি ভাবছেন ভূস্বর্গ কাশ্মীরের নিসর্গ বর্ণনা করছি? না, এসব আসলে মেষের খাবার। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সেই চাঁদের মতো 4টি রুটি আর 1 বাটি ডাল। ডালের বাটিতে ডালের চেয়ে জলের পরিমাণ এতটাই বেশি যে তাকে ডাল না বলে ডাল লেক বললেও কিছু ভুল হবে না। মেষ বাড়ির রাতের খাবার এই রুটি ও ডাল। ভাতও পাওয়া যেতে পারে, কিন্তু খরচ বাঁচাতে এই রুটিই ভরসা। ঘুম ভাঙে, সকাল শুরু হয়।
জলখাবারের আক্ষরিক অর্থই মেষ বাসিন্দাদের সকালের খাবার। শুধু জল, কখনো কখনো 2-3টে বিস্কুট। শুধুমাত্র ছুটির দিনগুলিতে মেষে জলখাবারের দেখা পাওয়া যায়। লুচি, আলুর দম কিংবা ঘুগনি মুড়ি। বেলা বাড়ে, সূর্য মাথার ওপরে উঠতে থাকে। তারপর দুপুরের খাবার তোড়জোড় শুরু হয়। দুপুরের খাবারের মধ্যে বেশিরভাগ দিনই ডিম অথবা সোয়াবিন। মেষের জাতীয় খাবার এই দুটি। সস্তায় কেনা চালের ভাত, চাল সরু না মোটা তা দেখে মেষ ভালো না মন্দ বিচার করা হতো। সাথে ডাল লেকের সেই ডাল। আলুর সর্বজনীন এক সবজি। মেষ বাড়ি বদল করলেও যে সবজির বদল হয় না, এবং তার সাথে মরশুমির সবজির অন্তবিহীন সম্ভার, যার ভার মরশুম শেষ না হওয়া পর্যন্ত মেষ বাসিন্দাদের মুখে অরুচি চলে এলেও শীত না যাওয়া পর্যন্ত বাঁধাকপি পিছু ছাড়ে না। বলতে ইচ্ছে হয়, বাঁধাকপিলা তুই বাড়ি যা। মাঝে মাঝে মাছ আর রবিবার মাংস। এই দিনগুলির জন্যই মেষ বাসিন্দারা অপেক্ষা করে থাকে। প্রথম প্রথম বাড়ি ছেড়ে মেষে আসার পর এইসব খাবার গলা দিয়ে নামতে না চাইলেও পরে কিন্তু দিব্যি অভ্যেস হয়ে যায়। সবাই মিলে একসাথে বসে খাওয়া, এর ওর থালা থেকে খাবার তুলে নেওয়া, আবার কখনো কখনো মেষের রাঁধুনির প্রিয়ভাজন হয়ে অতিরিক্ত 2 টুকরো আদায় করা। বাড়িতে মায়ের হাতের সাধারণ রান্নাতেও যে কত স্বাদ, মেষের খাবার না খেলে তা বোঝা যায় না। মাঝে মাঝে বাড়ি থেকে পাঠানো খাবারের বক্স খোলার আগেই হাত সাপাই হয়ে চলে যায় মেষের অন্য বাসিন্দাদের কাছে। শেষমেশ 2 টুকরোই জোটে নিজের ভাগে। প্রথমে রাগ হলেও পরে বোঝা যায় যে ভাগ করে খেলে খাবারের স্বাদ বাড়ে বই কমে না। কলেজ বেরোনোর আগে মায়ের মতো মুখের সামনে ভাত মেখে থালা সাজিয়ে দিতে না পারলেও সময় মতো খাবারটুকু জুটিয়ে দেয় এই মেষবাড়ি। বাড়ি বদল হয়, কিন্তু খাবারের ধর্ম বদল হয় না। শুনছিলেন অনিন্দ সরকারের লেখা একটি প্রবন্ধ, মেষবাড়ির ডায়েরি। সমগ্র পাঠে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।